কি যে সুন্দর লাগছে তোমায় অয়নি, মাশাআল্লাহ। মিলির প্রশংসা শুনে নিজেকে আয়নায় দেখছে অয়নদিতা। হলুদে সাধারণত প্রায় সব কনেরাই হলুদ শাড়ি পরে, কিন্তু সে ব্যতিক্রম। আর শাড়িটা একেবারেই আনকমন। সাজির কাছ থেকে শুনেছে ফারহান অলওয়েজ ইউনিক ভাবে, তার সবকিছুই ইউনিক। শুনেছে বন্দনার থেকেও নাকি সে সব সময় আনকমন রাখতে চাইতো। বন্দনা তার জীবনে আসা থেকে শুরু করে সবকিছুই ছিল আনকমন। একটু বেশি ভালোবেসেছিল সে বন্দনাকে। অয়নদিতা এখনো জানে না যে তার ভাগের ভালোবাসাটুকুন সে পাবে কিনা। মিলি আবারও বলে ওঠে, ফারহান সাহেবের পছন্দ আছে, বেছে বেছে একেবারে বেশ শাড়িটাই চুজ করেছে তোমার জন্য। মিলির কথা শুনে মলিন হাসি দেয় অয়নদিতা। মিলি আরও বলে যে, তোমার ইনস্ট্রাকশন শুনতে শুনতে পার্লারের মেয়েরাও বিরক্ত হয়ে গেছে, এমন করলে কেন? তুমি তো জানো ভাবি, আমার এইসব পার্লার টার্লার পছন্দ না। পার্লারে আমি যাই নিজস্ব কিছু প্রয়োজনে, এরপর বাকি সব আমি নিজেই করি। তাদের না বললে তারা আমায় একটা মেকআপের ডিব্বা বানিয়ে দিত। এখনো কিন্তু খুব সুন্দর লাগছে তোমায়, মাশাআল্লাহ। ফারহান সাহেব দেখা মাত্রই হাঁ হয়ে থাকবে। অয়নদিতার মুখে আবারও মলিন হাসি। মিলি বুঝতে পারছে যে অয়নদিতা কিছু একটা ভাবছে। অয়নি, তুমি কি কিছু ভাবছো? ভাবছি সংসারটা করতে পারবো তো। এইসব কি ধরনের কথা বলতেছো? আমার তো আবার কপাল ভালো না। এই যে দেখো, আব্বু আম্মুর কি এত তাড়াতাড়ি চলে যাওয়ার কথা ছিল? চলে তো গেল আমায় ছেড়ে। আমার কপালে তো আবার সুখ সয় না। হায়াতের ওপর কি কারোর হাত আছে বলো? ওইটার সাথে এটা কেন মেলাও? বাদ দাও না বোকা। আর সংসার করতে পারবে না মানে কি? দেখবে তুমি রাজরানী হবে, তারা নাকি ভীষণ ভালো মানুষ, দেখবে তুমি ভীষণ সুখী হবে। মিলির কথার পরিপ্রেক্ষিতে মুচকি হাসে অয়নদিতা। তাকে এখন নিয়ে যাওয়া হবে শহরের অভিজাত্যপূর্ণ একটি সেন্টারে। সেখানকার আয়োজনে তার মামা তার ভাইয়ের যে বেশ ভালো টাকা খরচ হয়েছে, এটা বুঝতে পারছে সে। এক ধরনের অপরাধবোধ কাজ করছে নিজের ভেতরে। এখন মনে হচ্ছে এত বড় পরিবারের সম্বন্ধ না করলেই পারত। অন্তত তাদের সাথে তাল মেলাতে গিয়ে এত টাকা খরচ হতো না তাদের। হাসান গাড়ি পাঠিয়েছে তাদের জন্য। এই গাড়িতে করেই সেন্টারে যাবে তারা। গাড়িটা দেখে একটু অবাকই হয় অয়নদিতা। প্রশ্ন করে, ভাবি, ভাইয়া হঠাৎ গাড়ি পাঠালো? আমরা যাব তাই পাঠিয়েছে। কিন্তু গাড়িটা পেলো কোথায়? টাকা থাকলে সব কিছুই পাওয়া যায় অয়নি, সব কিছুই পাওয়া। আমরা রিক্সা কিংবা সিএনজি করেও তো যেতে পারতাম। হয়তো পারতাম, কিন্তু ওখানে তোমার শ্বশুরবাড়ির সবাই উপস্থিত। বউ সিএনজি কিংবা রিক্সা থেকে নামবে, এটা তাদের কাছে ভালো লাগবে না। তাই তোমার ভাইয়া উবার ভাড়া করেছে। বাড়তি কাজের টাকা কেন নষ্ট করছে তারা? তুমি কিছু বলনি? ভালোই তো করেছে, বরং এর মতো ভালো কিছুই আর হয় না। না ভাবি, তাদের সঙ্গে পাল্লা দিলে অনেক সমস্যায় পড়তে হবে। ভবিষ্যতের কথাও ভাবা উচিত। ভবিষ্যৎ ভাবার জন্য আমরা আছি, তুমি নতুন জীবন নিয়ে ভাবো আপাতত। স্পষ্টই বোঝা গেল মিলি এই ব্যাপারে আর কথা বলতে ইচ্ছুক নয়। তাদের সবার চিন্তা অয়নদিতার নতুন জীবন নিয়ে, আর অয়নদিতার চিন্তা তার মামার পরিবার নিয়ে। বিরাট আয়োজন, অনেকেই উপস্থিত হয়েছে। ফারহানের বন্ধুরা সবাই এক এক করে উপস্থিত হয়েছে। শরীফও এসছে তার বউকে সাথে নিয়ে। অয়নদিতার পরিবারের সবাই এবং কিছু বান্ধবীরাও এসছে। খায়রুল সাহেব কয়েকজনের সঙ্গে ফারহান অধীর আগ্রহে অপেক্ষা করছে এটা মুখের। কখন আসবে সে, কখন আসবে, এই প্রশ্নটা তার মাথায় গিজগিজ করছে। এরই মাঝে তাকে অবাক করে সেখানে পা রাখলো অয়নদিতা। ফারহান খেয়াল করলো অয়নদিতাকে তার দেয়া শাড়িটা পরে অপূর্ব লাগছে। এক কথায় ভীষণ সুন্দর লাগছে তাকে। চারপাশ থেকে হইচই পড়ে গেছে বউ এসছে, বউ এসছে বলে। ফারহান তাকিয়ে আছে অয়নদিতার দিকে। অয়নদিতাকে ফারহানের কাছে বসানো হয়েছে। কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হবে। শরীফ তাকিয়ে আছে দুজনের দিকে। এখানে উপস্থিত সবার থেকে বেশি সেই খুশি। এতদিনে তার বন্ধুর একটা গতি হলো। একটা দুর্ঘটনায় একটা মানুষের জীবনের সারা জীবন নষ্ট করতে পারে না, নষ্ট হতে পারে না। ফারহানের জন্য ভালো কিছু অপেক্ষা করছিল। আজ সেই ভালো কিছুই তার একেবারে কাছে এসে পৌঁছেছে। শরীফ ভীষণ খুশি।
অয়ন্তিতার কনের কাছে এসে ফিসফিস করে ফারহান কথা বলে। সুন্দর লাগছে আপনাকে। ফারহানের প্রশ্ন শুনে অয়ন্তিতা একটু হকচকিয়ে ওঠে। এবার অয়ন্তিতা একটু হাসে। হোয়াইট পাঞ্জাবিতে আপনাকেও বেশ লাগছে। ধন্যবাদ। ফারহান বেশ মজার ছলে কথা বলতে পারে। হালকা কথোপকথনের শেষে ফারহান ভাবছে অন্য কিছু। আজকের এই দিনটা কি সে আশা করেনি, একেবারেই আশা করেনি। এই দিনটা তার জীবনে না আসলেই পারত। তার মনে হচ্ছিল এই মুহূর্তে জীবন তাকে বলছে দিনটি তোর জন্য অভিশাপ, অভিশপ্ত। পরক্ষণে ভাবে বন্দনা চলে যাওয়াটাই হয়তো এই দিনটির জন্য দায়ী। না সে তাকে ফেলে এইভাবে বহু দূরে চলে যেত, নাই এই দিনটি তার জীবনে আসতো। এত কিছুর পরেও বন্দনার কথা, বন্দনার চলাফেরা, বন্দনার হাসি সে ভুলতে পারছে না। এইসব কিছু তাকে চারপাশ থেকে আঁকড়ে ধরে রেখেছে। ভাবছে যদি অয়ন্তিতাকে এই মুহূর্তে জানানো হয় যে তার বর তার সাথেই বসে হলুদের অনুষ্ঠানে আগের বউকে কল্পনা করছে, তখন কি অয়ন্তিতার অভিমান হবে নাকি সে কষ্ট পাবে? যত যাই হোক না কেন, এইসব শুনে নিশ্চয়ই কোনো মেয়ে আনন্দিত হবে না। অনুষ্ঠান শেষ করে বাসায় ফিরতে ফিরতে রাত প্রায় 2টো। সবাই এক গাড়িতে এলো। ফারহান অয়ন্তিতাকে নিজের গাড়িতে করে নিয়ে আসে। ফারহানের উদ্দেশ্য ছিল কিছুটা সময় সে অয়ন্তিতার সঙ্গে কাটাবে, এবং সেটাই হলো। ফাঁকা রাস্তায় গাড়ি চলছে তার আপন গতিতে। দুজনেই চুপচাপ। অয়ন্তিতার গালে হাতে হলদেটে ভাব রয়ে গেছে এখনো। টিস্যু দিয়ে মোছার পর ফারহানের হাতেও হলদেটে ভাব রয়েছে। ফারহান অয়ন্তিতার দিকে আচোখে তাকায়। অয়ন্তিতাকে দেখে মনে হচ্ছে সে সহজেই কিছু বলবে না। এদিকে রাস্তাও ফুরিয়ে যাচ্ছে। ফারহান নিজে থেকে প্রশ্ন করে, অয়নন্দিতা নামটার আগে কি বসানো যে বলুন তো? জি। অয়নন্দিতা নামের মানুষটার নামের আগে কি বসানো যায়? মিস নাকি মিসেস? যেটা বলে আপনি খুশি হন। অয়নন্দিতা, আমার সঙ্গে সারাটা জীবন কাটাতে হবে আপনাকে। যদি আমি বেঁচে থাকি তো পারবেন তো সব সামলে নিতে? ফারহানের মুখ থেকে নিচু সম্পর্কে প্রশংসা শুনে হালকা হাসে অয়নন্দিতা। প্রতি উত্তরে সেও বলে। ফারহানের কথাটায় কিসের ইঙ্গিত ছিল সে বুঝতে পারছে না অয়ন্তিতা, কিন্তু যদি বেঁচে থাকি তো এই লাইনটা বুকে গিয়ে লেগেছে তার। বাবা মায়ের পর আরো একজন প্রিয় মানুষকে হারানোর ভয় তাকে ঘিরে ধরেছে। মুখে কিছু না বললেও মনে মনে আল্লাহর কাছে একটাই প্রার্থনা করে, সে এই মানুষটা যেন কিচ্ছু না হয়, কখনো যেন কিচ্ছু না হয়। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে রেখেছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই। আলহামদুলিল্লাহ। কবুল শব্দটা ভীষণ সহজ, কিন্তু এর অর্থ বেশ শক্ত। আলহামদুলিল্লাহ কবুল শুধু একটি শব্দ নয়, সারা জীবনের দায়িত্ব। এমন এক দায়িত্ব যে সারা জীবন পালন করতে হয় উভয়কেই। অয়ন্তিতা বসে আছে, ফারহান বারান্দায় দাঁড়িয়ে আছে। অয়ন্তিতা বিয়ে নিয়ে কখনো তেমন কিছু ভাবেনি তার জীবনে এমন একজন আসবে। দুই একজন বান্ধবীর কাছ থেকে বিয়ে, সংসার, স্বামী, দায়িত্ব এইসব সম্পর্কে শুনেছে। আগে
বাবা মায়ের সংসারে খুনসুটি দেখেছে, এরপর মামা মেয়ের সংসার, ভাইয়া ভাবির টক ঝাল মিষ্টি সম্পর্কের সাক্ষী সে। কিন্তু কখনো ভাবেনি নিজেরও সংসার করতে হবে, নিজেরও স্বামী হবে, ঘর হবে। আজ তার সবই হয়েছে। আনন্দের চাইতে ভয়টাই বেশি। নিজেকে প্রস্তুত হতে হবে সব কিছুর জন্য। সংসার করতে হবে বুঝে শুনে, স্বামীর সব কিছুর নজর রাখতে হবে। বিছানায় বসে বসে এসবই ভাবছিল অয়ন্তিতা। ঘরটা বেশ সুন্দর, দেখে বোঝা যাচ্ছে তার স্বামী রুচিসম্মত আসবাবপত্রে অভ্যস্ত। অয়ন্তিতা কিছুক্ষণ পর বুঝতে পারে সে এসির নিচে বসে আছে, তার মানে তার ঘরেও এসি আছে। সে বারবার তাকাচ্ছে বারান্দা দরজা দিকে। ফারহান তখনও বারান্দায়। এদিকে শাড়ি পরে তার যেন দম বন্ধ যায় আর আসে, দম যায় আর আসে, এমন একটা অবস্থা। এসব পরে থাকার তো কোনো মানেই হয় না। লাগেজ খুলে পুরো লাগেজে চোখ বোলায় অয়ন্তিতা। একটা নরম সুতির শাড়ি পরলে ভালো হয়। আসার সময় মামি বারবার বলে দিয়েছে 2-3 দিন এই বাড়িতে শাড়ি পরতে, পরে 3 পিস পরা যাবে। মামির কথা অনুযায়ী অয়ন্তিতা একটা সুতির শাড়ি বের করে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় সে। এক এক করে গহনাগুলো খুলে ফেলে নিঃশব্দে। এটা গোসল দিলে অনেক ভালো হবে, এটা অবশ্য অয়ন্তিতার ভাবনা। দোপাট্টা খুলে বিছানায় রেখে টাওয়াল নিয়ে ওয়াশরুমে যায় অয়ন্তিতা। ওয়াশরুমটা বেশ বড় আর ভীষণ সুন্দর। অয়ন্তিতা কিছুক্ষণ দাঁড়িয়ে পুরো ওয়াশরুমের দিকে তাকিয়ে থাকে। ফারহান অলরেডি 6টা সিগারেট টেনেছে। রাতটা সুন্দর হলেও তার অসহ্য লাগছে। আজকে জ্যোৎস্না, কিন্তু জ্যোৎস্নাটাকেও বিরক্ত লাগছে তার কাছে। বন্দনার কথা বারবার মনে পড়ছে। বিয়ে পড়ানোর সময়ও বন্দনাকে ভীষণ মিস করেছে সে। একই রকম একটা দিন, একই রকম একটা রাত। জ্যোৎস্নাটাও অদ্ভুতভাবে মিলে গেছে। সেও একাই আছে, শুধু নারী চরিত্রটা বদলে গেছে। আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে ও গো প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায়নে খুলে দিও। আজ কেন যেন মন থেকে সরাতে পারছে না বন্দনাকে। মাঝে মাঝে নিজের উপর সে ভীষণ বিরক্ত হয়। এই মন নামক অদৃশ্য অনুভূতিটাকে যদি খুন করা যেত, তাহলে ফারহান সবার আগে এই মনটাকে খুন করে ফেলতো, মেরে ফেলতো সমস্ত অনুভূতিকে। বন্দনা তাকে ছেড়ে কেন চলে গেল, এই প্রশ্নটা আজও ঘুরপাক খায় তার মাথায়, কিন্তু উত্তর পাওয়ার উপায় নেই। এমন সময় ফোনের রিংটোনটা বেজে ওঠে। ফারহান দেখতে পায় ফোনের স্ক্রিনে শরীফের নম্বর ভাসছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা রিসিভ করে ফারহান বলে ওঠে, হ্যালো। হ্যাঁ, কি অবস্থা বন্ধু? মধুর রাত কেমনে কাটছে? শরীফের কথায় হালকা মলিন হাসি ফারহান বলে। ফারহানের কথায় ফাইজলামি থাকলেও শরীফ বুঝতে পেরেছে ফারহান এখনো অয়ন্তিতার সাথে কথা বলেনি। নিজেই প্রশ্ন করে, অয়ন্তিতার সাথে কথা বলিসনি এখনো? না, বারান্দায় দাঁড়িয়ে আছি। সিগারেট টানছিস নিশ্চয়ই? হ্যাঁ, 6টা শেষ করলাম। তোর মাথা ঠিক আছে? ভালো লাগে না রে, বিশ্বাস কর। এই বিয়েটা করেছে একমাত্র মা বাবার জন্য। অয়নন্দিতা মেয়েটা ভালো, ভীষণ শান্ত আর চুপচাপ। তাই ভাবলাম ওকে বিয়ে করলে অ্যাটলিস্ট রোজ রোজ বিয়ের প্যারা থেকে বেঁচে যাব। পাগল নাকি তুই ফারহান? যা কথা বল ওর সাথে। আই থিঙ্ক তোর ভালো লাগবে। আমার ছাত্রী বলে বলছি না। মেয়েটার দিকে 2 ঘন্টা তাকা, দেখবি তোর অস্থির মনটা শান্ত হয়ে যাবে। কিছুতে তাকে মন থেকে সরাতে পারছি না, কিছুতেই না। আজকে আরো বেশি করে মনে পড়ছে আমার। আমি কি একমাত্র প্রেমিক পুরুষ যে কিনা এমন পাগলের মতো ভালোবেসেছিলাম তাকে? চলে গেল আমাকে ফেলে রেখে, আর এত দূরে গেল যে ফিরে এলো না। সামনে থাকলে ফারহানকে দুটো চর বসাতো শরীফ। আফসোস সামনে নেই। নিজেকে যতটা সম্ভব সংযত রেখে ফারহানকে কিছু কথা বলে ফোনটা রাখে সে। ফারহান ঘরে এসে অন্য কিছু আবিষ্কার করে। সে যেমনটা ভেবেছিল, এখনো হয়তো বারান্দা থেকে এসে দেখবে অয়ন্তিতা পূর্বের মতো বসে থাকবে, কিন্তু না। ফারহান ঘরে ঢুকে চমকে গেছে। ততক্ষণে অয়ন্তিতা অনেকগুলো কাজ শেষ করেছে, গোসল করেছে, গহনাগুলো গুছিয়ে এক পাশে রেখেছে, লেহেঙ্গাটা অন্য পাশে রেখেছে, বিছানার উপর থেকে ফুলগুলো সরিয়ে ফেলেছে, একদম টিপটাপ হয়ে গেছে। ফারহানের মুখ থেকে আচমকাই বের হয়ে যায়, কি করছেন আপনি? অয়ন্তিতা পিছনের দিকে তাকায় ফিরে। ফারহান অয়ন্তিতার দিকে তাকিয়ে আছে। অয়ন্তিতাকে আরো সুন্দর লাগছে।
বিনা মেকআপে মেয়েটাকে ভীষণ সুন্দর লাগে। এর প্রমাণ অবশ্য সে আরও আগে পেয়েছিল, তবে আজ আরও সুন্দর লাগছে। দু হাতে লাল রক্তে রাঙা মেহেদি যেন হাতের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। হালকা মিন্ট কালারের শাড়িটায় অপূর্ব লাগছিল অয়ন্তিতাকে। ফারহান এতক্ষণে বুঝতে পেরেছে শরীফ তাকে ভুল কিছু বলেনি। মেয়েটার মধ্যে আসলেই তেমন কোনো ব্যাপার আছে, তেমন কোনো ব্যাপার। অয়ন্তিতা হালকা হেসে বলে, আপনি তো বারান্দায় ছিলেন, আমারও গা গোলাচ্ছিল, তাই শাওয়ার নিয়ে নিলাম, সব গুছিয়ে রাখলাম। ভাবলাম আপনি ঘুমাবেন, অথচ বিছানায় ফুলের ছড়াছড়ি, তাই সেগুলোও সরিয়ে দিলাম। এখন ঘুমোতে আর অসুবিধা হবে না। অয়ন্তিতার কোনো কথাতেই তার ইন্টারেস্ট নেই। সে আপাতত অয়ন্তিতার প্রশংসা করছে। শাড়িটা আপনাকে ভীষণ সুন্দর লাগছে। অয়ন্তিতাও হাসি মাখা মুখে ধন্যবাদ জানায় ফারহানকে। আমি ফ্রেশ হয়ে আসছি, আপনি ঘুমাবেন না কিন্তু? মাথা দোলায় অয়ন্তিতা। হ্যাঁ সুযোগ ইশারা পেয়ে ফারহান টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। ঠিক একই জায়গায় দাঁড়ায় অয়ন্তিতা। আকাশের দিকে তাকিয়ে আছে সে। বারান্দাটা দক্ষিণ দিকে অবস্থিত বলে এখানে খুব সহজেই বাতাস আসে। বারান্দা দাঁড়ালে প্রাকৃতিক বাতাসে মনটা ভরে যায়। এই বাতাস যেন এসির বাতাসকেও হার মানায়। ফারহান চুপিসারে অয়ন্তিতার পাশে এসেই দাঁড়ায়। ফারহানের উপস্থিত নিজের পাশে টের পেয়ে অয়ন্তিতাও পাশ ফিরে তাকায়। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলেন না। কোন প্রশ্ন? ওই যে পরশু জিজ্ঞেস করলাম আপনাকে কি বলে ডাকবো। আমি কিন্তু উত্তরটা সেদিনই দিয়েছিলাম। কখন, কোথায়? ওই যে, যে নামে ডেকে আপনার মন ভরবে। এক এক সময় এক এক নামে ডাকবো, কখনো অয়নন্দিতা, কখনো অয়নী, কখনো বা মিসেস শেখ। চলবে? আচ্ছা, চলবে। আচ্ছা, আমি কি তুমিতে যেতে পারি নাকি আপনিতেই থাকবো? মানে? মানে এই যে আমরা একে অপরকে আপনি করে আগেই করছি, এটা কি তুমিতে বদলানো যায়? আপনি তুমি বলতে পারেন, সমস্যা নেই। ফারহান অনুমতি পায়, কিন্তু অয়ন্তিতা সে কি তুমি ডাকবে তাকে? প্রশ্নটা খসখস করছে মনে। তুমি ডাকবে না? অভ্যাস নেই তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি চেষ্টা করব। ফারহানের মনে হচ্ছে অয়ন্তিতা খুব ম্যাচিউর। তার কথাবার্তা ভাবভঙ্গি অন্যরকম। অয়ন্তিতাকে বুঝিয়ে বললে সে বুঝবে, আর ফারহান এই সুযোগটাই কাজে লাগাবে। কিছুক্ষণের বিরতির পর ফারহান অয়ন্তিতার হাত ধরে। এতে অয়ন্তিতা চমকে গেলেও নিজেকে সামলে নিয়েছে বেশ খানিকটা। ফারহান অয়ন্তিতার চোখের দিকে চেয়ে বলল, ঘরে চলো, কিছু কথা বলবো তোমায়। ফারহানের আমন্ত্রণে ঘরে যায় অয়ন্তিতা। বিছানায় বসতেই ফারহান তার পাশে এসে বসে। বুকটা ধক করে ওঠে অয়ন্তিতার। এত দ্রুতই ফারহান তার এত কাছে চলে আসবে সে ভাবেনি। তবে ভেবে আর কাজ কি, ফারহান তার স্বামী, আর সে ফারহানের স্ত্রী। স্বামীর সব চাহিদা মেটানো একজন স্ত্রীর কর্তব্য। গতকাল রাতে মামি আর খালা মিলে সব বুঝিয়ে দিয়েছে তাকে, আর এটাও বলেছে যদি তার নিজের ভালো লাগে বা সম্মতি থাকে তাহলে ফারহান তাকে স্পর্শ করলেও সে যাতে সাড়া দেয়। অয়ন্তিতাও সেই পরামর্শ অনুযায়ী চলবে বলে ঠিক করে। ফারহান দ্বিতীয়বারের মতো অয়ন্তিতার হাত ধরে। অয়ন্তিতা এবার আর চমকায়নি, এবার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। সে আজ এই মধুরাতে তার বরকে সঙ্গ দেবে, মন উজাড় করে, নিজেকে উজাড় করে সঙ্গ দেবে সে। ঘুম ঘুম স্বপনে শুধু তোরি বসবাস, তোকে লিখে দিয়েছি মনেরই নীল আকাশ। ও তোরে ছাড়া থাকা যায় না, ওরে আয়না কাছে আয়না, দূরে গেলে যাই যে পুরে কি শিহরণ। জানি না আমি কি যে করি এখন, বুঝি না তো মনটা পাবো কখন। জানি না আমি কি যে করি এখন, বুঝি না তোর মনটা পাবো কখন। বল না সাথী, বল না কত থাকবো আমি তোর আশায়। বল না সাথী, বল না কত থাকবো আমি তোর আশায়। তোর বিহনে আসে না ঘুম দুটি চোখেরই পাতায়। ও তোরে ছাড়া থাকা যায় না, ওরে আয়না কাছে আয়না, দূরে গেলে যাই যে পুরে একই শিহরণ। জানি না আমি কি যে করি এখন, বুঝি না তোর মনটা পাবো কখন।
জানি না আমি কি যে করি এখন, বুঝি না তোর কোনটা পাবো কখন। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।